তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। এই কবিতা, এই গানটির সূচনা যেখান থেকে হয়েছিল, রয়েছে সেই ঐতিহাসিক পুকুর ঘাট পাড়। এই যে আছে এটা জমিদার বাড়ির এই যে নকশা, এই যে নবরত্ন। আপনারা হয়তো ভাবতেছেন যে আমি এখানে মাটির উপরে দাঁড়িয়ে, কিন্তু মূলত কিন্তু আমি মাটির উপরে না, আমি আছি দোতলা। এই জায়গাটা ছিল মানে এটা নিচের তলায় ছিল জমিদারদের দর্শাখানা। এটা নবরত্ন, জমিদাররা নবরত্ন। এখানে 9টা মাথা আছে। 9টা মাথায় আপনার তীরশর ছিল এবং কলসি ছিল। দেখেন এই যে নকশাগুলা, ইগুলা মাটির নিচে রোম আছে। এটা আপনার শলককোটা বলতো। ভয়ঙ্কর একটা বিষয়, এখানে আসলে বমকুই আসলে জমিদার যে অবাধ্য হইতো, ধরে নিয়ে এসে পেদা দিয়ে ধরে নিয়ে এসে গলা মনে করেন কোপতে কাইটা কুইয়ের ভিতরে ফেলাই। এটা হচ্ছে একটা কূপ, এখানে জমিদাররা প্রজাদের গলা কেটে ফেলে রাখতো। জমিদার বাড়ির অন্ধকোটা, এটা এক মুখ, আর ওই বাইরে ছিল আর একটা মুখ ছিল। এটা হচ্ছে সেই আমাদের প্রমিলা দেবীর বাসা, কাজী নজরুল ইসলামের শ্বশুর বাড়ি। একটা তাল গাছে 4টে মাথা, একটা তাল গাছে 3টে মাথা। হ্যাঁ, এটা প্রায় 200 বছর আগে। এখানে এই ঘাটলাটা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে, বলে নজরুল কোন ঘাটলায় বসে এই গান গায় বান। তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা গ্রামে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 90 কিলোমিটার। আপনি ঢাকা থেকে খুব সহজেই বাসে করে একদিনের মধ্যে এখানে ঘুরে আসতে পারবেন। দর্শক, তেওতা জমিদার বাড়ির সম্পূর্ণ যাতায়াত খরচ সকল বিস্তারিত আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও জেনে নিতে পারবেন। তেওতা জমিদার বাড়ির প্রধান ফটক বা প্রবেশদ্বারই আপনাদের চোখে পড়বে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও প্রমিলা দেবীর অমর প্রেমের প্রতি সম্মান জানানো প্রতিকৃতি বা ছবি। দর্শক, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা তেওতা জমিদার বাড়ি থেকে আমিনুল জানাচ্ছি আপনাদের সকলকে শুভেচ্ছা। আজ আপনাদের ঘুরে দেখাবো এই তেওতা জমিদার বাড়ি এবং সেই সাথে দেখাবো কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক পুকুর ঘাট। সেই সাথে দেখাবো কবি কাজী নজরুল ইসলামের সহধর্মিণী প্রমিলা দেবীর স্মৃতি বিজড়িত সেই বসতভিটা, সেই বাসভবন। দর্শক, জমিদার বাড়িটি ঘুরার আগে এর ইতিহাস সম্পর্কে জেনে নেই। মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনা ও পদ্মা নদীর কোল ঘেঁষে তেওতা গ্রামে অবস্থিত তেওতা জমিদার বাড়ি 300 বছরের প্রাচীন একটি ঐতিহাসিক নিদর্শন। 17শো শতাব্দীতে প্রতিষ্ঠিত এই বাড়িটি একসময় কবি কাজী নজরুল ইসলাম এবং তার স্ত্রী প্রমিলা দেবীর স্মৃতি বিজড়িত স্থান হিসেবে ব্যাপক পরিচিত। 1740 সালে তামাক ব্যবসায়ী পঞ্চানন সেন চৌধুরী, যিনি দেশগুপ্ত পরিবারের সন্তান ছিলেন, এই জমিদার বংশ ও বাড়ির গোড়াপত্তন করেন। পরবর্তীতে তার 2 বংশধর হেমশঙ্কর রায় ও জয়শঙ্কর রায় জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। প্রায় 6.38 একর জায়গায় প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িতে 55টি কক্ষ রয়েছে, অন্দরমহল, নাটু মন্দির ও মরণকূপ, নবরত্ন মঠ ও 2টি শান বাঁধানো ঘাট। জমিদার বাড়িতে প্রবেশ করার ঠিক হাতের বাম পাশে চোখে পড়বে দৃষ্টিনন্দন প্রায় 75 ফুট উচ্চতার একটি নবরত্ন মঠ। এটা তেওতা জমিদার বাড়ি, ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়ি। এইটা আপনার 9টা মাথা, নবরত্ন নাম। এটা 9টা মাথায় আসলে আপনার ত্রিশল এবং পিতলের কলসি ছিল এবং ত্রিশল ছিল। এই জায়গা বাবুরা খেলাধুলা দেখাইতো। এবং ওই যে আগে যে রথের বাজার, ওই আপনার চাক্কা ঘোরাইয়া রথের বাজার এবং খেলাধুলা সম্পূর্ণ কিছু বাবুরা দেখাইতো এই জায়গায়। এটার নাম নবরত্ন। এটার নিচে নাকি শুনছি মুরব্বীর কাছে তলে ইলিশ মাছ আছে, সুন্দর ইলিশ মাছ একজোড়া এটার নিচে আছে। দেখেন জমিদাররা কি সুন্দর করে তৈরি করছে, কি মজবুত করে। আগেকার জমিদাররা ওই যে দেখেন চুন আর সরকি দিয়ে এই ভবন তৈরি করছে।
কিন্তু ওই কিছু পয়সা পয়সা যাওয়ার পরে ওই পরে মেরামত করছে আপনার এই যে গিলা আপনার পরে লাগাইছে। এখানকার দরজা ছিল সেগুন কাঠ শাল কাঠের দরজা ছিল, ওগুলা নষ্ট হয়ে গেছে, যাওয়ার পরে এইসব নতুন করে আবার লাগাইছে। এই জমিদার বাড়িতে যা যা আছে এই এখানেও তাই বোর্ডে আছে। সব হ্যাঁ, দেওয়া আছে। এই যে আছে এটা জমিদার বাড়ির এই যে নকশা, এই যে রত্ন, আপনার এই যে বিল্ডিং, আপনার ওই যে ওইটারই এই যে ওইটা, এই যে আছে ওই জমিরা কুইয়া আছে, এই যে কুইয়ার এই যে এখানে গেট ছিল ভালো ডিজাইনের গেট ছিল, আপনার নকশা ছিল, ওই জায়গা গোল ঘর ছিল সুন্দর। মনে করেন এটা জয়শঙ্কর এবং কিরণ শঙ্কর রায় চৌধুরী, এখানে যে কত গুণা রোম আছে এটা গুণা এখনো শেষ করা যাবে না। করতে পারি। জমিদার বাড়ির যে ফ্যামিলির সম্পন্ন লোক এসে এখানে যে পূজা করতো, এবং এটা কালী মন্দির। এখানে যে উৎসব হইতো আপনার এই যে দেখেন বলে শিখ, এই যে এখান দিয়ে তাম্ব করতো, এই যে পরপা আছে আপনার খেলাধুলা নাচ গান মানুষ করতো। আর এই চায়ের মধ্যে যত লোকজন দাঁড়ায় থাকতো এবং পয়সা থাকতো, হ্যাঁ, আনন্দ করতো জমিদাররা আগে এই জায়গায়। মানে মাটির উপরে দাঁড়িয়ে আছি, কিন্তু মূলত কিন্তু আমি মাটির উপরে না, আমি আছি দোতলায়, নিচে আর এক তলা আছে। এই জায়গাটা ছিল মানে এটা নিচের তলায় ছিল জমিদারদের জল শাখানা, তারা এইখানে আনন্দ ফুর্তি করতো। এই যে একটা ফাঁকা জায়গায় কিভাবে নিচে জল শাখানা থাকতে পারে আপনি দেখেন এখানে, এই দেখেন জমিদারের এটা কিন্তু একটা রুমেরই অংশ ছিল, এটা একটা রুমের অংশ ছিল, ভেঙে পড়ে গেছে। এটা জমিদারের একটা রুম ছিল, এখানে জয়শঙ্কর রায় চৌধুরী থাকতো পুরা ফ্যামিলি নিয়ে। এই রুম এবং উপরে আরো রুম আছে, আসেন দেখেন। এটা জমিদার একটা বারান্দা। এই যে জিনিসগুলো দেখতেছেন এখানে ওই অনেক কিছু মনে করেন মূর্তি টুর্তি ওই এরা পূজার টালি করতো, এখানে যে সাজাই রাখতো শোপিস রাখার জন্য। ওটা রাখতো। এই যে আছে, এটা একটা রুম, জমিদার বাড়ি। ওই এটা একটা রুম, ওই জমিরা বারান্দা আছে, ওগুলা ঘোরার ই আছে চিলাকোটার মতো। এই বাড়ির সবুজ প্রাঙ্গণেই কবি প্রথম প্রমীলাকে দেখেছিলেন এবং তাদের প্রেমের সূচনা হয়েছিল। তেওতা জমিদার বাড়ি শুধু ইট কাঠের পুরনো কাঠামো নয়, এটি এক জীবন্ত ইতিহাস। প্রায় ৮ একর জায়গার উপর নির্মিত এটি প্রাচীন রাজবাড়ির প্রতিটি ইটে মিশে আছে প্রেম, সাহিত্য আর আভিজাত্যের স্মৃতি। আসেন জমিদার বাড়ির আর একটা জিনিস দেখাই এবং অন্ধকোটার মুখ দেখাই, আসেন। এই যে এটা দেখেন, এটা একবারে নিচে যাওয়া যায় অন্ধকোটা, এটা অন্ধকোটা। এটা এক মুখ, আর ওই দুইটা বাইরে ছিল আর একটা মুখ ছিল। ওই অন্ধকোটাতে মনে করেন যাওয়া যেত, এখান থেকে অন্য রুমেও যাওয়া যেত, এবং নিচ দিয়ে চলাফেরা করা এদের ওই গোপন রাস্তা ছিল, মানে সুড়ঙ্গ ছিল। জমিদারদের অন্ধকার কোঠা ছিল। আমরা শুনতে পারছি, আমরা ছোটবেলায় দেখছি, আমি নিজে ছোটবেলায় দেখছি, অনেকখানি ঢোকা যেত। এই দেখেন অনেক দূর পর্যন্ত যাওয়া যেত। এটা কিন্তু একটা রাস্তা, সুড়ঙ্গ ছিল। এই জমিদার বাড়ির ভিতরে বেশ কিছু সুড়ঙ্গ অন্ধকোঠা রয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। আপনারা পর্দায় এখন যেটি দেখছেন এটি হচ্ছে সুড়ঙ্গের ভিতর দিয়ে একটি লকার রুম। জমিদাররা এখানে গুরুত্বপূর্ণ কাগজ, টাকা পয়সা, সোনা দানা ইত্যাদি রাখতেন।
জমিদার বাড়ির পুকুর। এখানে 4 মুর্জা পাঁচি ছিল এবং জমিদাররা বলতো এটা ভিতর বাড়ির পুকুর, ভিতর বাড়ির পুকুর। এখানে খালি জমিদার যে মহিলা টহিলা ফ্যামিলি, হ্যাঁ, এই জায়গা গোসল টোসল করতো। আর ওই যে বাইরের যে পুষ্করিটা দেখছেন ওইটা দিঘি। মনে করেন দিঘি, ওই বাইরের লোকজন ওইটাই গোসল করে। আর এইটা বাইরের লোকজন কেউ আসতে পারতো না, শুধুমাত্র জমিদারদের ফ্যামিলির জন্য। ফ্যামিলির জন্য এইটা এই পুষ্করি। আর এই পুষ্করি এমন একটা পুষ্করি দেখতেছেন হয়তো বুঝাই না, কিন্তু এটার মেরামত নাই দেখে এটা জীবনেও মেশিন লাগায় শুকাইতে পারে নাই। 8-10টাও মেশিন লাগায় সেচছে, সেই একটু পরে দেখা গেছে ভরে গেছে, বুঝছেন। এই পুষ্করি কোনোদিনও সেচতে পারে না। এটা ঐতিহ্যবাহী একটা তেওতা জমিদার বাড়ির পুষ্করি নাম করা। এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়। এখানে আসলে গমকুইয়া আসলে জমিদার যে অবাধ্য হইতো, ধরে নিয়ে এসে পেদা দিয়ে ধরে নিয়ে এসে গলা মনে করেন কোপ দেখাইটা কুইয়ার ভিতরে ফেলাই দিত। এই জমিদার বাড়ির মনে করেন নিয়ম করছিল জমিদাররা, এখান দিয়ে মনে করেন জুতা পাই দিয়ে হাঁটতে দিত না, জুতা পাই দিয়ে হাঁটতে দিত না এবং ছাতি মাথায় দিয়ে হাঁটতে দিত না। যদি কেউ জোর করে এরকম হ্যাগো মনের অবাধ্য হইতো, কথার অবাধ্য হইতো, তারা ধরে নিয়ে এসে এই যে দেখেন গমকুইয়া, এই গমকুইয়ার ভিতরে মনে করেন জবকিরে ফালাই দিত। দর্শক, জমিদারদের কথার অবাধ্য যারা হতো তাদের এখানে আটকে রাখা হতো এবং মাথা কেটে কুয়াতে ফেলে দিত। এখানে 2টি কুয়া ছিল, যেটি আপনারা এখন দেখছেন, এটি দিয়ে যাতায়াতের ব্যবস্থা ছিল। আর অন্য কুয়াটি বন্যা ভূমিকম্পে ডেবে গিয়ে মাটি ভরাট হয়ে রয়েছে। তার ওই আরেকটি আংশিক কুয়া, এটিও প্রায় ধ্বংস অবস্থায় রয়েছে। এখানে জমিদাররা প্রজাদের গলা কেটে ফেলে রাখতো। এটাই হচ্ছে সেই মরণকূপ। এখন প্রায় এটা ধ্বংসের পথে। আমাদের এই তেওতা এলাকার মানুষ দেখা গেছে রাত্রে এখান দিয়ে আসার সাহস পায় না। অনেক বিকট শব্দ হয় রাতে, একটা ভয়ঙ্কর শব্দ। আজ নেই কোনো জমিদার, নেই কোনো রাজত্ব, শুধু রয়ে গেছে ইটের ধ্বংসাবশেষ। দর্শক, পর্দায় দেখছেন এখন যে বাড়িটির মধ্যে প্রবেশ করছি, এটি ছিল হেমশঙ্কর রায়ের একটি অন্যতম ব্যক্তিগত পার্সোনাল ভবন। কথিত রয়েছে হেমশঙ্কর রায়ের স্ত্রী একবার লটারিতে কয়েক লাখ টাকা জিতেন। সেই টাকা হেমশঙ্কর রায় নর্তকী বাইজি নিয়ে আমোদ ফুর্তি করে উড়িয়েছেন। এটা হলো জমিদার হল রুম জমিদাররা বাইজি নাচেন। এবং তৎকালীনে আমি শুনছি মুরব্বীর কাছে এই হেমশঙ্কর রায় চৌধুরীর স্ত্রী লটারিতে পাইছিল কয়েক লক্ষ টাকা পাইছিল। ওই হেমশঙ্কর রায় চৌধুরী করছে কি স্ত্রীর টাকা কোনো সংসারে আমি লাগাবো, আমি এই টাকা বাইজি নাচাই শোধ করে দেবো। এই যে বাইজি নাচাই, তো এই যে জমিদারের হল রুম। এটা হেমশঙ্কর বাবুর গোপন রুম আছে পাশে, মনে করেন নিচে, ওখানে কেউ ওই বাবু থাকতো, কোনো লোক ঢুকতে পারতো না। পার্সোনাল রুম বাবু, কারো যাওয়ার সেখানে অনুমতি ছিল না, অনুমতি ছিল শুধুমাত্র না। দেখেন হেমশঙ্কর রায়। হেমশঙ্কর রায় চৌধুরী। যেখানে ছিল এক সময় জমিদারের পার্সোনাল রুম, আজ নীরব এক পরিত্যক্ত ভুতুরে ঘর, বলতার বাসা। এটা জমিদারের দুর্গা মন্দির। দেখেন এই যে নকশা গুলা ইগুলা ওই রকমই রয়ে গেছে বাবুদের ভিতরে। মনে করেন ওই আবার নিচে মনে করেন মাটির নিচে রাস্তা আছে, মাটির নিচে রুম আছে। এটা আপনার সলক কোঠা বলতো, এটার নাম হলো সলক কোঠা। মানে নিচে ঢুকলি সম্পূর্ণ কিছু দেখা যাইতো। চার মধ্যে জানলা ছিল, হ্যাঁ, এই নদীর আলো ভিতরে যায় পড়তো, একবার লাইটের মতন দবদবা দেয়। ফ্যামিলির সকলকে নিয়েই জমিদার পূজা দিত।
এবং অরিজিনাল গয়নাগাটি সোনাদান অরিজিনাল ওই পূজা দিত, আর মন্দিরে ওই অরিজিনাল গয়নাগাটি পরাইতো। ওই দুর্গা দেবীকে বিসর্জন দেওয়ার পরে গয়নাগাটি ওই ঠাকুরের কাছে গচ্ছিত রাখে। সেই ঠাকুর একদিন ওই গয়নাগাটি নিয়ে চলে গেছে, পরে বাবু ধরে আইনা, কিন্তু গয়নাগাটি রাখে নাই, সম্পূর্ণ কিছু দিয়ে বাবু রেখে দেয়। নিচাও নিয়ে চলে। এই মন্দিরটির কারুকাজ নকশা এতটাই সুন্দর যা আপনাকে ভীষণ মুগ্ধ করবে। পর্দায় এখন যে পরিত্যক্ত ঘরগুলো দেখছেন, এখানে এক সময় ছিল হেমশঙ্কর রায়ের সৈন্যরা ও তার ব্যক্তিগত গার্ডরা। 1947 সালে ভারত বিভক্তির পর তেওতা জমিদার বংশধররা তাদের জমিদারি হারিয়ে ভারতের কলকাতা পশ্চিমবঙ্গে চলে যান। পরবর্তীতে তাদের প্রাসাদটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। জমিদার বাড়ির পাশের শান বাঁধানো পুকুর ঘাটে ও যমুনার তীরে প্রমীলাকে সখীদের সাথে স্নান করতে দেখে কবি রচনা করেছিলেন বিখ্যাত গান নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। এই কবিতা, এই গানটির সূচনা যেখান থেকে হয়েছিল রয়েছে সেই ঘাটপার, সেই পুকুর ঘাটে। দর্শক, আমি এখন যে জায়গাটিতে বসে আছি, এই জায়গাটিতে এক সময় বসেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। এখান থেকে তিনি দৃষ্টিকোণ ছিল তার প্রাসাদের দিকে, তা ওই জমিদার ভবনের দিকে, যেখানে প্রমীলা দেবী জমিদারের মেয়েদের সাথে খেলাধুলা এবং আড্ডা দিতেন, সময় কাটাতেন। সেখানে স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক পুকুর, যার অবস্থান এই তেওতা জমিদার বাড়ির পাশে। নজরুলের স্মৃতি বিজড়িত পুকুর শানঘাট, অন্য পাশে তেওতা জমিদার বাড়ি। দর্শক, কাজী নজরুল ও প্রমীলার ঐতিহাসিক সেই অমর প্রেম কাহিনীর গল্প শুনবো এই তেওতা গ্রামেরই একজন মানুষের কাছে। আমাদের এই দেশে কাজী নজরুল ইসলাম যেদিন প্রথম আসে যে ঘাটলাটায় বসছে, এই ঘাটলাটায় প্রথম বসে আপনার এই ঘাটলায় এইটা এলান দিয়ে বসার পরে এই পেলি মুখ দিয়ে বসছে। যে আমাদের এই প্রমীলা দেবী এই জমিদার মেয়েদের সাথে লেয়াপড়ি করতো, একসাথে লেয়াপড়ি করতো এবং একসাথে চলাফেরা করতো। যে বিকালে আসতে হইলি ওই আপনার ওই চিলাকোটার উপর দিয়ে জমিদারের মেয়েদের সাথে বেড়াইতেছে, ঘুরতেছে বান্ধবীদের সাথে। নজরুলের চোখে করছে, নজরুল কাজী নজরুল ইসলামের যে চোখে দেখছে ওই সুন্দরী মেয়ে দেখছে প্রমীলা দেবী, সেই সুন্দরী ছিল মুরব্বিদের কাছে শুনছি, আর এই ছবিতেও দেখছি ভালো সুন্দর। সুন্দরী মেয়ে যে চোখে দেখছে এমনি করে চায়া ছিল বহুতক্ষণ। চায়া থাকার পরে ওই জমিদারের মেয়ে এবং কাজী ওই প্রমীলা দেবী জমিদারের কাছে বিচার দিচ্ছে, বলে ওই ঘাটলায় একটা লোক বসে রয়েছে, আমাদের পাইলে খালি চায়া থাকে। জমিদার টাকাই নিচ্ছে পেদা দিয়ে, বলে যাও কে ডাকতে নিয়ে আসো। ডাকতে নিয়ে গেছে জমিদারের কাছে, বলছে বলে আপনি ওখানে বসে আপনি খালি মেয়েদের দিকে চায়া থাকেন, এটা তো অবজেকশন দিল আমাদের মেয়েরা এসে। ওই সঙ্গে যে ঘাটলায় একটা প্রথম গান বানছে, তা গজল গাইছে, তুমি সুন্দর তাই তো চেয়ে থাকি সে কি মোর অপরাধ। বুঝছেন, এই গানটা আমাদের ঐতিহ্যবাহী জমিদারের বাড়ি এই ঘাটলায় বসে প্রথম এই গানটা বানছে, এই কবিতাটা এবং তৈরি করে। জমিদার বাড়ি তো ঐতিহাসিক, তারপরে ঘাটলাটা ঐতিহাসিক। এই ঘাটলায় নজরুল এসে বইছে, এখানে এই ঘাটলাটা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে, বলে নজরুল কোন ঘাটলায় বসে এই গান গাইছে বানছে। দেখেন, এটা হচ্ছে সেই প্রমীলা দেবীর, আমাদের প্রমীলা দেবীর বাসা, কাজী নজরুল ইসলামের শ্বশুর বাড়ি ছিল তখন। এখন এখানে অন্য কেউ বসবাস করে। আগে ছিল এটা হচ্ছে ইটের বাড়ি, এখন অন্য কেউ বসবাস করে, রিপেয়ারিং করছে, এখন অন্য কেউ থাকে। এই টিনের বাসা, এখন টিনের বাসা হচ্ছে। আর এই আগেকার ইট গুলা এখনো আছে এখানে, প্রায় 150 বছর পুরনো, সম্ভবত 150 বছর পুরনো।
মানে এইটাই ছিল বাড়ির আর কি গাঁথনি আর কি গাঁথনি ছিল। গাঁথনি ছিল এটা, আর বাড়িগুলো সংস্কার পরে করা হয়েছে। সংস্কার করা হয়েছে। পরে এখন অন্য লোক থাকে। অন্য কেউ থাকবে। দুই একর জায়গা জুড়ে তাদের জায়গা ছিল। আর এই যে এটা অনেক আগেকার, তখনকার আমাদের জন্ম হয় নাই, তখনকার আগেকার এটা কূপ। এখন সে ভরাট হয়ে গেছে, এখন সে রিপেয়ারিং করছে, অন্য কেউ হয়তো রিপেয়ারিং করছে। প্রায় 150, এই কাঁঠাল গাছটা প্রায় 150 বছর পুরনো। এখানে প্রমীলা দেবী শৈশবকাল পার করছে, ঘোরাফেরা করছে, চলাফেরা করছে। আমার পিছনে যে একটি কাঁঠাল গাছ দেখছেন, এই কাঁঠাল গাছটির বয়স প্রায় 150 বছরের বেশি, একটি ঐতিহ্যবাহী কাঁঠাল গাছ। এবং আমি ধারণা করতে পারি এই গাছটি রোপণ করেছিলেন প্রমীলা দেবী। কেননা আপনি এই গাছটির ঠিক আমার উল্টো পাশে তার যে বাসস্থান, তিনি যেখানে থাকতেন, ঘুমাতেন, তার বাসস্থান থেকে মাত্র 10 হাত দূরে এই কাঁঠাল গাছটি। আজ থেকে প্রায় 150 বছর বেশি পুরনো, 150-200 বছর এরকম হবে এই গাছটি। আমি ধারণা করতে পারি যে এই গাছটি প্রমীলা দেবী রোপণ করেছিলেন। তার হাতের স্পর্শ, তার ছোঁয়ায় গাছটি আজও সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, ইতিহাসের সাক্ষী হয়ে। যে দুইটা তাল গাছে, একটা তাল গাছে 4টে মাথা, একটা তাল গাছে 3টে মাথা। হ্যাঁ, এটা প্রায় 200 বছর আগেকার। হ্যাঁ, এটা আমরা ঐতিহ্যবাহী তাল গাছ এটা দেখার মতো হয়েছিল। আর এই তাল গাছে ধরুন ইতিহাসই আছে, বা এই তালের ফলে দিয়ে দুধের ঘ্রাণ পায়, বা কাকড়ি দুধের বাসনা পায়। মানে এই কথাটা বুঝি না, এটা কি বললেন? দুধের ঘ্রাণ, দুধের মানে ঘ্রাণ আছে, এটা কি মানে ফল থেকে? ফল তাল গাছের ফল থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শক, তেওতা জমিদার বাড়িতে ঘুরতে আসলে আপনারা দেখতে পাবেন জমিদারদের লাগানো প্রায় 200 বছর পুরনো 3 মাথা ও 4 মাথা বিশিষ্ট বিরল প্রজাতির তাল গাছ। জমিদাররা এর চারা এনেছিলেন বিদেশ থেকে, এবং এই তাল গাছের তাল থেকে আসে দুধের ঘ্রাণ।